মাহিরা জ্যোতির হাত দুটো নিজের হাতে নিয়ে আবেগপ্রবণ কণ্ঠে বলল, মন খারাপ মিলিয়ে তো মানুষ, তাই না? আম্মু, তুমি যতটা খারাপ ভাবছো আসলে তিনি অতটা খারাপ না। উনি এক প্রকার জেদের বশে এসব করেছে। চেয়েছিল নিজের ভাইয়ের মেয়েকে ছেলের বউ করে আনবে, কিন্তু আব্বু রাজি ছিল না। এই জন্যই তোমাদের বিয়েতে আম্মু মত ছিল না। যেদিন তার জেদের দর্পণ ভেঙে যাবে সেদিন দেখবে তিনি নিজেই গভীর অনুতাপে জর্জরিত হয়ে উঠবে। এতদিন শরৎ করেছো, দয়া করে আরেকটু সবর করো। জ্যোতি চুপ করে মাহিরার কথাগুলো শুনে গেল। রাত বাজে 11টা। ঘরের ম্লান আলো অন্ধকারে সাথে যুদ্ধ করছে। শাহরিয়ার বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ ডায়াল করলো আন্টি লেখা নাম্বারটায়। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো। হ্যালো। শাহরিয়ার একটু থেমে থেমে নরম গলায় বলল, আন্টি, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার বলছি। রত্না স্বাভাবিক কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাওরিয়া, বলো। এত রাতে ফোন করেছো? আসলে আন্টি, আপনার সাথে একটু কথা ছিল। রত্না সম্ভবত আজ করতে পারলেন শাহরিয়ার কি বলতে চাইছে, তাই কণ্ঠে কোনো রকম তারতম্য না ঘটিয়ে বলেন। হ্যাঁ বলো, শুনছি। শাহরিয়ারের কণ্ঠে অনিচ্ছাকৃতভাবে এক কম্পন সৃষ্টি হলো। মৃদু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আন্টি, আসলে অনেক দ্বিধায় ভোগে অবশেষে আপনাকে কল করেছি। কিভাবে নেন বিষয়টা? আমি আমি আসলে জ্যোতির সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ও তো কিছুতেই শুনছে না। আপনি আপনি ওকে একটু বোঝান আন্টি। রত্না একটুখানি চুপ করে থাকেন, তারপর বলেন, আসলে ওর অভিমানের পারদ এখনো অনেকটাই বেড়ে গিয়েছে। এই জন্য এখনো কারো কথা শুনতে চাইছে না। তুমি যদি শুরু থেকে একটু হলেও ওকে বুঝতে, তাহলে। রত্না চুপ করে যায়। শাহরিয়ার অনুনয় করে বলল, আমি জানি আন্টি, আমার অনেক ভুল হয়েছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি ও কি চাইতো, কি দরকার ছিল। আপনি শুধু ওকে বলুন একবার আমার সঙ্গে বসুক, কথা বলুক। আমি সব ঠিক করতে চাই। জুবাইরের মুখের দিকে তাকালেও রত্নার কণ্ঠে এবার একটু নরম হয়। আমি জানি তুমি খারাপ ছেলে নও, কিন্তু জ্যোতির কষ্টটা খুব গভীরে গেঁথে গিয়েছে। জ্যোতি সত্যি বলতে নিজেকে ভাঙা মনটা আবারও তুলে ধরেছে। তোমার শক্তি পাচ্ছে না। শাহরিয়ার তড়িঘড়ি করে বলল, আমি ওকে আমার পাশে চাই আন্টি, শুধু এখনকার জন্য নয়, সব সময়ের জন্য। যত দেরি হোক আমি অপেক্ষা করব ওকে ফিরিয়ে নেওয়ার জন্য। আপনি শুধু ওকে বলুন একবার আমার ভুলগুলোকে পাশ কাটিয়ে আমার কাছে ফিরে আসতে। এরপর ও যত চায় তত প্রায়শ্চিত্ত করতে রাজি আছি আমি, কিন্তু এইভাবে বিচ্ছেদ তো না ঘটাক। শাহরিয়ারের শেষ কথাটাই ফুটে উঠল নিদারুণ অসহায়ত্ব। রত্নার খারাপই লাগলো ছেলেটার জন্য। কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগে শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি চেষ্টা করব শাহরিয়ার, কিন্তু মনে রেখো কিছু জিনিস শুধরে নিতে সময় লাগে, আর কিছু সম্পর্ক নিজেকে নতুন করে গড়তে হয়। আমি না হয় তোমার কথাই শুনিয়ে বুঝিয়ে বলবো, কিন্তু তারপর তো তোমার উচিত হবে ওর সঙ্গে নিজের কথা বলা, নিজের অবস্থান পরিষ্কার করা। আমি ওকে কয়েকবারই অফার করেছি একা কথা বলার জন্য, কিন্তু ও বারবার জুবাইরের অজুহাতে এড়িয়ে যায়। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো যেন তোমার সাথে আলাদাভাবে দেখা করে কথা বলেন। আমি কালকে কল করে আরেকবার বলো ওকে। আচ্ছা, কিন্তু আপনি রাখতে পারবেন জুবাইরকে এতক্ষণ একা একা? না, এটা করো না। ভুলেও জুবাইরকে সাথে নিতে বলবে ওকে। চোখের সামনে নিজের সন্তানকে নিষ্পাপ মুখ থাকলে একজন মা এমন অনেক কঠিন সিদ্ধান্ত অবলীলায় নিয়ে নিতে পারে, যা অন্য সময় নিতে হলে তাকে বহুবার ভাবতে হতো, নির্দ্বিধায় পড়তে হতো। শাহরিয়ার সম্মত হলো শাশুড়ির কথায়। আজই তোর বিয়ে, এক্ষুনি
রত্না আচমকা এসে জ্যোতির হাতে একখানা লাল শাড়ি গুজে দিলেন। জ্যোতি হতভম্ব হয়ে মায়ের মুখের দিকে তাকালো। বিস্ময়ের ঘন ঘটায় তার মনে কোনো প্রশ্ন ফুটে ওঠার আগেই দেখল কয়েকজন মিলে তাড়াহুড়ো করে যেন তেনভাবে শাড়িটা তার গায়ে পরিয়ে দিল। পুরো ঘটনাই জ্যোতির সামনে হচ্ছে, কিন্তু সে যেন কিছুই বলতে পারছে না। এরপর দ্রুত তাকে কবুল বলার জন্য নির্দেশ দেওয়া হলো। জ্যোতি একেবারে যন্ত্রের মতো বাধ্যগতভাবে তাই করল। এবার তাকে নিয়ে যাওয়ার পালা। জ্যোতি তাড়াতাড়ি জুবাইরকে কোলে করে নিয়ে এলো ছেলেকে সাথে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎই কেউ একজন হ্যাচকা টানে তার কোল থেকে জুবাইরকে কেড়ে নিল। জ্যোতি চিৎকার করে ধরতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যেই জুবাইর তার হাতের নাগালের বাইরে প্রায় 10 হাত দূরে চলে গেল। পাশ থেকে একটা নির্মম কণ্ঠ ভেসে এলো, তোমার নতুন সংসারে আগের ঘরের ছেলেকে নিতে পারবে না মেয়ে? জ্যোতি আতকে উঠে জুবাইরের দিকে তাকায়। তীব্র আতঙ্ক নিয়ে দেখে রত্নার কোলে ছটফট করতে করতে ছোট্ট জুবাইর তার দিকে হাত বাড়িয়ে কাছে। কি ভয়ার্ত অসহায় বুক ফাটা কান্না! জুবাইর কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। ছেলের কান্নার মর্মান্তিক শব্দে জ্যোতির বুক যেন চিরে যাচ্ছে। জ্যোতির তন্দ্রা ছুটে গেল আচমকাই। ধরফড়িয়ে উঠে বসল। একটু ধাতস্থ দেখল সে এতক্ষণ যাবৎ দুঃস্বপ্ন দেখছিল। পুরো শরীর ঘামে নিয়ে গেছে ততক্ষণে, আর পাশেই বা বাস্তবে তার জুবাইয়ের কাছে। ছেলের কান্নার শব্দেই ঘুম ভেঙেছে তার। জ্যোতি এক ঝটকায় ছেলেকে বুকে টেনে নিল, যেন এইবার আর কেউ তাকে কাটতে না পারে। নিজের অশান্ত মন নিয়ে ছেলেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালালো। কিছুক্ষণ পর জুবাইর তার বুকেই ঘুমিয়ে গেল আবারও। জ্যোতি তারপরও ছেলেকে বুকে চেপে দোল দিতে লাগলো। বাঁধন আরও একটু শক্ত করে নিজের সাথে আরও লাগিয়ে রাখলো। দুঃস্বপ্নের রেশ এখনও কাটেনি তার। আনমনে ভাবতে লাগলো রাতের কথা। রাত তখন 11:15। জুবাইর কিছুতেই ঘুমাচ্ছিল না। বহু কষ্টে সবে একটু তন্দ্র মতন লেগে এসেছে জুবাইরে। এমন সময় রত্না হঠাৎ রুমে এসে বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। জুবাইরে ঘুমিয়েছে? জ্যোতি কিছু বুঝতে না পেরে মায়ের মুখের দিকে তাকায়। রত্না যখন খুব সিরিয়াস থাকে বা গুরুত্বপূর্ণ কিছু বলতে চায় তখন জ্যোতিকে এভাবে তুমি করে সম্বোধন করে। আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবে। আচ্ছা, ঘুম পাড়িয়ে নাও, তাহলে আমি অপেক্ষা করছি। জ্যোতি জুবাইরকে শুইয়ে দিয়ে মায়ের কাছাকাছি এসে দাঁড়ায়। কিছু বলবে আম্মু? হ্যাঁ, বসো পাশে। জ্যোতি বসল। রত্না কিছুক্ষণ চুপ করে থেকে বললে, দেখো, তুমি আমার মেয়ে। তোমার ঠিকঠাক দিকটাই আমি সবার আগে দেখব। জ্যোতি অস্বস্তিতে নড়ে চড়ে বসল। এভাবে ফর্মালিটি মেইনটেইন করে কথা বলছো কেন? ভালো লাগছে না, নর্মাল টোনে কথা বলো। আমি চাই তুমি আমার কথায় গুরুত্ব দাও, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে, বলো তুমি। রত্না একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর হয়ে বললেন, দেখো, আমি বাস্তববাদী একজন নারী। বয়সে তোমার থেকে ঢের বড়, অভিজ্ঞতাও তোমার থেকে ঢের বেশি। আমি আমার জীবনে অনেক কিছুই চাক্ষুষ দেখেছি, অনেক ঘটনাই শুনেছি, কিন্তু কোনো মন্তব্য করার প্রয়োজনটুকুও বোধ করিনি। কিন্তু বিষয়টা যখন তোমার নিজের মেয়েকে ঘিরে, সেখানে আমার মন্তব্য করা, পরামর্শ নেওয়া উচিত। রত্না একটু থেমে সরাসরি তাকায় মেয়ের দিকে, আবার বলা শুরু করে, আমি জানি তুমি নিজেকে শক্ত করে গড়ে তুলতে চাইছো, যাতে আর তোমায় ভেঙে গড়িয়ে দিতে না পারেন। এটা অবশ্য ভালো কিছু, আমি প্রতিশিয়ট করি। কিন্তু আমিও জানি তুমি নিজেকে যতটা শক্ত ভাবছো, তুমি আসলে ততটা নও। তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, এত বছর নিজের সাথে আগলে রেখেছি, তাই তুমি প্রতিটা শিরা উপশিরার সম্পর্কে আমি অবহিত। একজন নারী জীবন সোজা নয় জ্যোতি, অনেক ঘাত প্রতিঘাত পার করে টিকে থাকতে হয় একটা মেয়েকে। এই পৃথিবীতে একটা মেয়ে নিজের ঘরে চৌকাঠ পার হওয়ার পর পৃথিবী বিকট হয়ে তার সামনে ধরা দেয়। চেনা পৃথিবী মুহূর্তে অচেনা হয়ে, এটা তুচ্ছ কোনো বিষয় না। তুমি শুনছো আমার কথা? জ্যোতি ধীরে ধীরে মাথা নেড়ে সায় জানায়।
রত্না আবার বলতে থাকেন, দেখো, কোনো মাই চাইবে না তার নিজের মেয়ের সংসার ভাঙুক, কিন্তু আমি তোমার ওপর সবটা ছেড়ে দিয়েছি। তবুও আমার দায়িত্ব থাকে তোমাকে বোঝানোর। কথাগুলো তোমাকে আজ হোক কাল হোক আমি বলতামই। তোমার বাবা ঠান্ডা মাথায় মানুষ, কিন্তু একটা জিদ পেয়ে বসলে তাকে থামানো কঠিন। এত বছর ধরে আমি সংসার করছি, আমি জানি তার বৈশিষ্ট্য। তোমাকে উনি পুতুলের মতো করে বড় করেছেন, কোনো আজ আসতে দেননি কখনো। ছোট্টবেলায় তুমি কোনো ভুল করলে, আমি শাসন করলে আড়ালে আমাকে শাসন করতেন। সেই মেয়ে শ্বশুরবাড়িতে ভালো নেই, এই ব্যাপারটা উনি বিশাল হিট খেয়েছেন, মানতেই পারছেন না। এই মানার মতো বিষয়ও না, এই জন্য এমনভাবে খেপে গেছেন। খেপেছি আমিও, তুমি আমারও আদরের মেয়ে, কিন্তু তাই বলে আমি পারিপার্শ্বিক বিবেচনা করা ছাড়িনি। রত্না একটু থেমে দম নিলেন। হাঁপিয়ে উঠেছেন একটানা কথা বলতে বলতে। দেখো, আমি বাস্তব কিছু কথাই বলি। এখন সব কিছু যতটা ফকফকা দেখাচ্ছে, বিষয়টা আদতে এতটা স্বচ্ছ না। তোমার মনে হতে পারে তুমি তোমার সন্তান নিয়ে বাকিটা জীবন একা কাটিয়ে দিবে, ঠিক যেমন আরও অনেকে করেছে। কিন্তু এটা তো এত সহজ না। আমার তোমার বাবা মা হিসেবে তোমাকে এভাবে দেখতে পারবো না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে। বয়স কতই বা তোমার? সবে 22। আল্লাহ হায়াত দিলে এখনো পুরো জীবন পড়ে আছে সামনেই। এরপর দেখা যাবে এক সময় আমাদের চাপাচাপিতেই তোমাকে আরেকবার বিয়ের সম্মত হতে হচ্ছে। এরপর হয়তো বিয়েও হবে, কিন্তু বিয়ের পর যদি তারা তোমার জুবাইরকে ঠিকভাবে না নেয় মা হয়ে, সেটা তুমি সহ্য করতে পারবে? জ্যোতি শক্ত করে বলল, এখন তুমি কি বলতে চাইছো? এবার আমি আসল কথায় আসি। শাহরিয়ে কল দিয়েছিল আমাকে, ও তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চাইছি। তুমি একটু শোনো তার কথা, তারপর যা ভাবো ভালো বুঝো, যা ভালো মনে করো করে দেখো। আমাকে বলেছে আমি যেন তোমার সাথে কথা বলি, একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। ও না বললেও আমি শেষ একবার তাই করতাম। এখন তুমি চাচ্ছ আমি ফিরে যাই? কোথায়? আমি চাচ্ছি তুমি তোমার সংসারটাকে আরেকটা সুযোগ দাও। দীর্ঘ কয়েকটা মাস কেটে গেছে তোমরা আলাদা আছো, একবার গিয়েই দেখো সত্যি কোনো কিছু বদলেছে কিনা। বদলালে তুমি সব ছেড়ে ছুড়ে চলে আসবে জুবাইরকে নিয়ে। একটা কথা মনে রেখো, আমি সব অবস্থায় তোমার পাশে আছি ইনশাল্লাহ। জ্যোতি চুপ করে রইল। রত্না কিছুক্ষণ থামলেন, অপেক্ষায় রইলেন জ্যোতি কিছু বলে কিনা সেটা শোনার জন্য। মা হিসেবে আমি তোমাকে উপদেশ ও পরামর্শ এই দুটোতেই দিতে পারি। সাহস ভিতরে আছে, আমি চাই না তুমি ভবিষ্যতে সুযোগ দাওনি বলে আফসোস করো। জ্যোতি ভাবনার বেড়াজাল থেকে বেরিয়ে এলো। কথাগুলো জ্যোতির মনে এত বেশি চাপ ফেলেছে যে রাতে ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখেছে। যাচ্ছি আমরা? এতক্ষণ ধরে ড্রাইভ করছেন যে? জ্যোতি উৎসুক হয়ে প্রশ্ন করল শাহরিয়ারকে। কোলে জুবাইর ঘুমাচ্ছে। দুপুরে শাহরিয়ার ফোন করে তার সাথে বাইরে বের হতে বলেছে। জ্যোতি এবার রাজি হয়েছে, তাই আসরের নামাজের পরপরই বের হয়ে গেছে ওরা। শাহরিয়ার সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, আমার নানা বাড়ি। ফাজলামো করছেন? সত্যি, ওদিকে যাচ্ছি। এর আগে তো কখনো নিয়ে যাইনি ওখানে, তাই ভাবলাম আজকে ওদিকেই যাই। জ্যোতি ভোরকে গিয়ে বলল, আপনার নানার বাসায় উঠবেন? না, নানা মাকে যে ফার্ম হাউসটা দিয়েছেন ওখানে যাব। জ্যোতি অসন্তোষের সাথে বলল, কেন? আমি যাব না ওখানে, আপনি অন্য কোথাও খোলামেলা জায়গায় চলুন। শাহরিয়ার জ্যোতির দিকে তাকিয়ে বলল। কেন? জ্যোতি চুপ করে রইল। কিছু একটা চিন্তা করে গাল দুটো লাল হয়ে উঠল। দায়সারা ভাবে বলল, এমনি। আচ্ছা, তাহলে ওদিকেই অন্য কোথাও চলছি। তারপর সামনের দিকে তাকিয়ে কেমন যেন মুচকি মুচকি হাসতে লাগলো। জ্যোতি অস্বস্তির সাথে সেটা লক্ষ্য করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এভাবে হাসছেন কেন? অদ্ভুত তো।
শাহরিয়ারের হাসি চওড়া হলো। হাসতে হাসতে বলল, তোমার মাইন্ড রিড করে হাসছি। জ্যোতি চমকে উঠে তাকালো শাহরিয়ারের দিকে। কি? শাহরিয়ার জ্যোতির দিকে তাকিয়ে হাসতে লাগলো। জ্যোতি রেগে মেগে বলল, মিথ্যুক। মিথ্যা না। তুমি কি ভেবে যেতে চাইছো না সেটা আমি বুঝতে পেরেছি। যদি আমার আবার পিপাসা পেয়ে বসে। জ্যোতির রাগে সামনে রাখা পানির ছোট বোতল ছুঁড়ে মারে শাহরিয়ারের দিকে। রেগে মেগে বলে, অসভ্য লোক। এমন কোনো চিন্তা ভাবনা থেকে থাকলে আজকে খবর আছে। সেদিন শোকে কিছু বলতে পারিনি দেখে আজকে কিছু করব না ভেবে থাকলে। জ্যোতি কথা শেষ না করে মুখ ঘুরিয়ে জানালার দিকে রাখে। কান দিয়ে তার ধোঁয়া বের হচ্ছে লজ্জায়। শাহরিয়ার তখনও মিটিমিটি হেসে যাচ্ছে। তার হাসি দেখে জ্যোতি কটমট করে তাকালো। বদ লোকটার হাসি দেখে তার সুরসুরি লাগছে। হাসি বহু কষ্টে ঠোঁটে ঠোঁট চেপে আটকে রাখতে হচ্ছে। তাই কপট রাগ করে বলল, হাসি থামান, জুবাইর ঘুমাচ্ছে। শাহরিয়ার হাসতে হাসতেই জবাব দিল, আমার হাসির তো কোনো শব্দ হচ্ছে না। আপনার হাসি দেখে আমার হাসি আসছে। আমার হাসিতে ঠিকই শব্দ হবে। জ্যোতির কথায় শাহরিয়ার এবার হো হো করে হেসে ফেলল। এবার জ্যোতিও হেসে ফেলল শব্দ করে। ইতিমধ্যে জুবাইয়ের ঘুম ভেঙে গিয়েছে। সেদিকে এক ঝলক তাকিয়ে শাহরিয়ারকে বলল, দেখলেন, দিয়েছেন তো উঠিয়ে। উঠুক, ওর আম্মু আব্বু ডেটে যাচ্ছে, আরও ঘুমাচ্ছে। ব্যাপারটা মানাচ্ছে না। আমরা ডেটে যাচ্ছি? তো কি? ফাজিল কোথায়? আরও অনেকক্ষণ পর শাহরিয়ার অবশেষে নির্জন একটা জায়গায় থামল। মাঝখানে খোলা ছোটখাটো একটা ময়দানের মতো। চারপাশে অনেকগুলো বড় বড় গাছ, অনেকটা জঙ্গলের সদৃশ। এখান থেকে আরও কিছুটা সামনে ছোটখাটো একটা লেকের মতো অংশ দেখা যাচ্ছে। নামো। শাহরিয়ার আগে নেমে জ্যোতির সাইডের দরজা খুলে জ্যোতিকে নামতে বলল। জ্যোতি জুবাইরকে ভালোভাবে ধরে নামল। গাড়ি থেকে নেমে সে চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো বিস্ময়ে। জায়গাটা ভীষণ সুন্দর। লেকের ওপর দিয়ে শীতল বাতাস আসছে। থেকে থেকে এসে গায়ে ধাক্কা লাগছে বাতাসের ভীষণ সুন্দর অনুভূতি। জ্যোতি মুগ্ধ হয়ে জায়গাটা দেখতে লাগলো। শাহরিয়ার গাড়ির সামনে হেলান দিয়ে সব দেখতে দেখতে বলল, কোথায় এসেছেন? জায়গাটা ভীষণ সুন্দর তো। ছোটবেলায় নানা বাড়ি আসলে আমরা সব কাজিনরা এখানে পিকনিকের জন্য আসতাম। আপনার নানা বাড়ি এখানে আশেপাশেই? না, পার হয়ে এসেছি। নানা বাড়ি থেকে এটা একটু দূরই, বাট জায়গাটা নানারই। এই এলাকার অধিকাংশ জমি নানাদের ছিল। এত জমি? হ্যাঁ, নানারা জমিদার বংশের ছিলেন। এখন অবশ্য অনেক জমি মামারা বিক্রি করে দিয়েছে। জ্যোতি চুপ করে রইল। তোমার ভালো লেগেছে জায়গাটা? ভীষণ। দেখি, জুবাইরকে আমার কাছে দাও। অনেকক্ষণ ধরে রাখছো, তুমি ঘুরে ঘুরে দেখতে থাকো সবটা। বনে নিজে এগিয়ে এসে জুবাইরকে জ্যোতির কোল থেকে আগ বাড়িয়ে নিল। ছেলের নাকে নাক ঘষতে ঘষতে খুনসুটি করলো কিছুক্ষণ। ছেলেও বাবাকে পেয়ে খুশি। ফার্ম হাউসটা আরও সুন্দর ছিল। থাক, আরেকদিন নিয়ে ঘুরিয়ে আনবো তোমাকে। জ্যোতিকে উদ্দেশ্য করে বলল শাহরিয়ার। জ্যোতি কথা শুনে একটু থমকালো। লেকের ওদিকটায় বসার মতো জায়গা আছে? গাড়ির ডিকিতে রেক্সিন আছে, সেটা বিছিয়ে বসা যাবে। তুমি যাও, আমি গাড়ি এগিয়ে নিয়ে আসছি। জুবাইরকে আমার কাছে দিন। জ্যোতি জুবাইরকে নিয়ে হেঁটে এগিয়ে গেল সামনে। কিছুক্ষণের মধ্যে শাহরিয়ারও গাড়ি একটু এগিয়ে সেখানে নিয়ে এলো। গাড়ি থেকে নেমে বলল, রেক্সিন বিছাবে? না থাক, গাড়িতেই হেলান দিয়ে থাকতে ভালো লাগছে। এরপর দুজনেই নীরব থাকলো অনেকক্ষণ। নীরবতা ভাঙল জ্যোতি। কি যেন বলবেন বলে নিয়ে এলেন? হুম, কথা বলার জন্য এনেছি। জ্যোতি চুপ করে রইল। শাহরিয়ার কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নিল। তারপর বলল, মিস্টার সামিউল 1 মাস সময় দিয়েছে। 1 মাস শেষ হতে তো বেশি দিন নেই। কি ভাবলে শেষমেশ? কি ভাববো? আমার সাথে ফিরে যাওয়ার ব্যাপারে? জ্যোতি চুপ করে রইল। শাহরিয়ার জ্যোতির চুপ থাকা লক্ষ্য করে বলল,
আমি বুঝতে পারছি তুমি ইনসিকিউর ফিল করছো। দেখো, আমি আগের কিছু তো পরিবর্তন করতে পারবো না, কিন্তু সামনের সব কিছু যেন ভালো যায় সেটার চেষ্টা ঠিকই করতে পারবো। তোমার উচিত আমার উপর ট্রাস্ট করা। আমি চেষ্টা করছি সব কিছু স্বাভাবিক করার জন্য। জ্যোতি চুপচাপ শুনে গেল। তুমি কোনো কথা বলছো না কেন? আপনি বলুন, আমি আজকে শুনতেই এসেছি। দেখো, আমার নেচারই একটু রকচটা। আমি ব্যাপারটা স্বীকার করি আর না করি, এটাই সত্যি। সবার সাথেই আমি এমন। ফ্যামিলির সবাই ছোট থেকে এটার সাথে অভ্যস্ত, তাই তারা ইজিলি এটার সাথে ডিল করতে পারে। আমার ভুল হয়েছে। আমি নিজের রাগ নিয়ন্ত্রণের বদলে আমার সারাদিনের সমস্ত রাগ তোমার উপর ঝাড়তাম। এই জন্য সম্পর্কটা যে কখন তিক্ততায় মোড় নিয়েছে সেটা বুঝতে পারিনি। আই এম সরি ফর এভরিথিং হোয়াট আই ডিড বিফোর। কিন্তু আমি এখন এসব পরিবর্তন করতে চাচ্ছি। যাই হোক, এভাবে তো আর জীবন চলবে না। আমি এখন নিজের কাউন্সিলিংও করাচ্ছি তোমার কথা মতো, যেটা আমার আরও আগেই করা উচিত ছিল। জ্যোতি অবাক হয়ে তাকায় শাহরিয়ারের দিকে। শাহরিয়ার জ্যোতির বিস্মিত চাহনি দেখে সায় জানায়। সত্যি লাস্ট কয়েক মাস ধরে করাচ্ছি, তোমাকে জানাইনি ইচ্ছে করেই। জ্যোতি কিছুক্ষণ মৌন থেকে বলল, দেখুন, আপনি না হয় ভুল বুঝতে পারছেন, সব ঠিক করার প্রয়োজন অনুভব করছেন। আপনার বাসার সবাই করছে। আপনার আম্মু আমাকে পছন্দ করে না, আমি আবার ফিরে যাই সেটাও তিনি চান না। তাহলে ওই বাসায় আমি কিভাবে থাকবো? তাহলে তুমি কি আলাদা থাকতে চাইছো? না, আমি কখনোই এমনটা চাইনি। আমি সবার সাথেই মিলেমিশে থাকতে চেয়েছি। শাহরিয়ার জ্যোতির কাঁধ ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, শোনো, মা কি বলেছে সেটা আমলে নিও না। আমি তো থাকতে চাই তোমার সাথে, তাই না? আমি মায়ের সাথে কথা বলবো, ওনাকে বুঝিয়ে বলবো। আজ হোক কাল হোক, উনি ঠিক বুঝবেন। কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি সিচুয়েশন বুঝে হ্যান্ডেল করার চেষ্টা করব। দেখো জ্যোতি, আমি তোমাকে জুবাইরকে যেমন ছাড়তে পারবো না, ঠিক তেমনি আমার ফ্যামিলিকেও ছাড়তে পারবো না। বাবা হার্টের পেশেন্ট, অরোরার বিয়ের কথাবার্তা চলছে। আমি না থাকলে আমার বাবা মা একা হয়ে যাবে। তারা আমাকে বড় করেছে, আমারও দায়িত্ব আছে তাদের প্রতি। আপনি বারবার একই কথা বলছেন কেন? আমি কখনো বলেছি আমার জন্য আপনার পরিবার ছাড়তে? তাহলে এত ক্লারিফিকেশন করছেন কেন? না, আমি আমার দিক থেকে ক্লিয়ার করলাম। তুমি আমার উপর ট্রাস্ট করো। আই উইল ট্রাই মাই বেস্ট। জ্যোতি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আমাকে ভাবার সময় দিন। ভাবো, সময় কিন্তু বেশি নেই আমাদের। জুবাইরের কথা চিন্তা করো একবার। ও যখন দেখবে ওর বোধ হওয়ার আগেই ও ডিভাইডেড হয়ে গেছে ওর বাবা মায়ের মধ্যে, তখন ওর মানসিক অবস্থা কি হবে একবার ভাবো। জ্যোতির কপালে চিন্তার ভাঁজ। দ্বিধাগ্রস্ত ভাবে জুবাইরের দিকে তাকালো। জ্যোতি সিদ্ধান্তহীনতায় ভুগছে বুঝতে পেরে শাহরিয়ার আরেকটু চাপ দিল। ও যখন স্কুলে যাবে তখন যদি বুলি হতে হয় আমাদের সেপারেশনের কারণে, তখন কি ও আমাদের ব্লেম দিবে না? আর ও যখন বড় হবে, একটু একটু বুঝতে শিখবে, তখন আফসোস করে বলবে না, তোমাদের যদি সেপারেট হওয়ার ডিসিশনই ছিল আগে থেকে, তাহলে আমাকে কেন পৃথিবীর মুখ দেখালে? তখন আমরা এর কি উত্তর দিব বলো তো? জ্যোতির চেহারায় স্পষ্ট দিশেহারা ভাব ফুটে উঠল।
শাহরিয়ার আবার বলল, এভরি চাইল্ড ডিজার্ভস এ ফ্যামিলি। জ্যোতি, আমাদের জুবাইরও ডিজার্ভ করে। ওর তো এসবে কোনো দোষ ছিল না, তাই না? তাহলে ও কেন সাফার করবে? আমাদের সামনে সব কিছু ঠিক করার অপশন থাকতেও কেন ওকে সাফার করার অপশনটাই তুমি চুজ করতে চাইছো? যদি নিজের চিন্তায় সন্তানের ভবিষ্যৎকে পদদলিত করো না, আই রিকোয়েস্ট। জ্যোতির মস্তিষ্কে চিন্তার ঝড় বইছে। ভীষণ দ্বিধাগ্রস্তভাবে একবার শাহরিয়ারের দিকে, একবার শাহরিয়ারের কোলে থাকা জুবাইরের দিকে তাকাচ্ছে সে চিন্তিত মুখে। তার স্নায়ুতে যে প্রবল চাপ পড়ছে সেটা বুঝতে পেরে শাহরিয়ার তৎক্ষণাৎ থেমে গেল। দ্রুত গাড়ির কাছে গিয়ে পানির বোতল নিয়ে বাড়িয়ে দিল জ্যোতির দিকে। নাও, পানি খাও একটু। জ্যোতির সাথে সাথে সেটা খপ করে নিয়ে নিল। কর্ক খুঁড়ে ঢকঢক করে পানি ঢালল নিজের শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায়। এটা এই মুহূর্তে ভীষণ দরকার ছিল তার। আব্বু, আসবো? হামজা সাহেব মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছিলেন। এমন সময় জ্যোতি নক করল। হ্যাঁ, আসো। জ্যোতি ত্রস্ত পায়ে এগিয়ে এলো। ওনার খুঁট আঙুলে পেঁচাতে লাগলো সংকোচে। হামজা সাহেব মুখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। আব্বু, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হামজা সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে মেয়ের দ্বিধাগ্রস্ত চেহারা পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ, অতঃপর বললেন, বলো, আমি শুনছি। জ্যোতি যেন অথৈ জলে পড়েছে। কোথা থেকে কথা আরম্ভ করবে তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভিতরে কত কথা পুটুপুটি খাচ্ছে, অথচ জিভের আগায় একটাও আসছে না। কি মুসিবত! হামজা সাহেব নরম কণ্ঠে শোধালেন। কি হয়েছে মা? কি বলতে চাচ্ছ? আব্বুর স্নেহময় কণ্ঠে জ্যোতির সকল দ্বিধা যেন এক লহমায় উবে গেল। ভীষণ ধীর কণ্ঠে বলল, আব্বু, আপনি কেসটা উঠিয়ে নিন। আমি ডিভোর্সটা চাচ্ছি না। হামজা ঠিকমতো শুনতে পেলেন না, তাই পুনরায় প্রশ্ন করলেন। কি? একটু জোরে বলো মা। আব্বু, আপনি কেসটা উঠিয়ে নিন। জ্যোতি কণ্ঠ হালকা উঁচু করে আবার বলল। হামজা সাহেব স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন, চেহারায় স্পষ্টত বিস্ময় ভাব। তুমি ঠিক বলছো? জ্যোতি মাথা নেড়ে সায় জানায়, তারপর রুদ্ধ কণ্ঠে বলে, আব্বু, উনি আরেকটাবার সুযোগ চাচ্ছেন। আমার মনে হচ্ছে একটাবার সুযোগ দেওয়া উচিত, জুবাইরের খাতিরে হলেও। তাছাড়া উকিল সাহেবও বারবার বলছিলেন এই কথা। এই জন্যই 1 মাস সময় নিতে বলেছিলেন আমাদের। হামজা সাহেব চুপ করে রইলেন। একটা কথাও না বলে কাঁধ দুটো ঝুরিয়ে রকিং চেয়ারে বসে পড়েন পরাজিত ভঙ্গিতে। জ্যোতি আতঙ্ক নিয়ে আব্বুর দিকে তাকালো। আব্বুর নীরবতা তার স্নায়ুতে চাপ সৃষ্টি করছে ভীষণভাবে। আব্বুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আব্বুর মলিন মুখের দিকে দৃষ্টিপাত করে আকুল গলায় বলল, আব্বু, তুমি আমার উপর রাগ করেছো, তাই না? আমার কারণে তোমার এত ঝামেলা পোহাতে হচ্ছে। হামজা সাহেব হতাশ ভঙ্গিতে মাথা নাড়েন। আমি রাগ করেছি না জ্যোতি, আমি তোমাকে নিয়ে চিন্তিত। আমার একমাত্র সন্তান তুমি। তুমি কল্পনাও করতে পারবে না আমি কতটা অপরাধ বোধ নিয়ে প্রতিটা রাত চোখের পাতা এক করি। তোমার চিন্তায় আমার ঘুম হয় না। আমার নাতির চেহারা দেখলে আমার নিজের করা ভুলগুলো যেন আরও জ্বলজ্বল করে ওঠে। আমি কি করব বলো? আমি নিজেই নিরুপায়। আব্বু, আব্বু, ও আব্বু। জ্যোতি হামজা সাহেবের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবেগপ্রবণ হয়ে বলল, তুমি কেন বারবার একই কথা বলো? যা হয়েছে সেটাতে তোমার কোনো দোষ ছিল না। বিশ্বাস করো, তুমি বিষয়টা এইভাবে নিজের উপর নেবে জানলে আমি কখনোই এসব তোমাদের বলতামও না। না, এখানে সব ছেড়ে ছুড়ে চলে আসতাম, পরে রইতাম ওখানে। তুমি আমার অনেক প্রিয় আব্বু। আমি এভাবে তোমাকে দুশ্চিন্তায় দেখতে পাচ্ছি না। আমার খারাপ লাগে ভীষণ। হামজা সাহেব চুপ করে রইলেন একই ভঙ্গিতে। মস্তিষ্কে কত চিন্তার ঝড় বইছে। দীর্ঘক্ষণ একইভাবে থেকে অবশেষে সোজা হয়ে বসলেন। কণ্ঠে কঠোরতা ফুটিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি সুযোগ দিতে চাইছো তোমার সংসার, সেহেতু আমি হস্তক্ষেপ করব না। কিন্তু শুধু এই একবারই। শাহরিয়ার যদি এরপরও কাপুরুষের মতো
তোমায় নিজের ঘরে প্রটেক্টে ব্যর্থ হয়, তাহলে আমি তোমাকে নিজে গিয়ে নিয়ে আসবো। তোমার কথাও শুনবো না তখন। 2 সপ্তাহ পর শাহরিয়ার জ্যোতির জিনিসপত্র গাড়িতে ওঠাচ্ছে, মাহিরা হেল্প করছে জিনিসগুলো ভেতর থেকে আনতে। মাহিরা বাবুর খেলনাগুলো বের করে আনলে শাহরিয়ার বলে,